বিসিএস। এখন এই বিসিএস এর ক্ষেত্রে এই প্রথম বিষয় হচ্ছে বিসিএস এ কি অপরচুনিটি গুলো আছে। আমি র্যান্ডমলি ইনফর্মালি কিছু কথা বলবো। অনেকেই ব্লগার যারা বা যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর এরা অনেকভাবে কথাগুলো বলে। প্র্যাকটিক্যাল সেন্স থেকে ইনফর্মালি কিছু কথা বলি। দেখেন, প্রথমত হচ্ছে এই অপরচুনিটি গুলো আমরা দেখি। বিসিএস মনে করুন আপনি বিসিএস দিতে বিসিএস এর জন্য কোচিং এ ভর্তি করাচ্ছি, আমরা প্রফেশনালি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, আমরা কাজ করছি। আরো অনেক প্ল্যাটফর্ম সারা দেশের ইয়াং ক্যারিয়ার প্রার্থীদের জন্য অনেক প্ল্যাটফর্ম ভালোভাবে কাজ করে যাচ্ছে, আমরাও কাজ করে যাচ্ছি। এখন আমরা আহ্বান জানাই, আপনারা যারা সিকিউর রেসপেক্টফুল একটা জব চান আপনারা বিসিএস এর দিকে আসেন। যারা বিসিএস এর মতো লম্বা পরিশ্রম করতে চাচ্ছেন না তারা অন্যান্য চাকরির দিকে প্রস্তুতি নেন। এভাবে আমরা মোটিভেশন গুলো দিয়ে আসছি রেগুলার। এখন আমরা যারা পরীক্ষাগুলো দিই তারা অপরচুনিটি গুলো দেখি। এখানে কি অপরচুনিটি আছে, অপরচুনিটি গুলো আমি পরে বললেও আগে রিস্ক গুলো নিয়ে কথা বলি। আপনি যদি বিসিএস দিতে আসেন আপনার এখানে কি রিস্ক আছে, আপনি কি আদৌ এই রিস্ক গুলো ওভারকাম করে বিসিএস এর দিকে আসবেন কিনা নিজেকে নিজে আপনি প্রশ্ন করবেন। দেখেন, রিস্ক গুলোর মধ্যে আমি কয়েকটা পয়েন্ট, কি পয়েন্ট, আরো অনেক রিস্ক আছে কিন্তু প্র্যাকটিক্যালি আমি অনেক বছর ধরে স্টুডেন্টদের সাথে ক্লোজলি কানেক্টেড থেকে নিজে একজন ক্যাডার কর্মকর্তা হিসেবে কর্মরত আছি এবং আমার হাত দিয়ে প্রচুর ক্যাডার প্রতি ব্যাচে বের হচ্ছে। এই ফুললি কানেক্টেড থেকে প্র্যাকটিক্যাল সিনারিওটা কি, হ্যাঁ কি অবস্থা। প্রথমে আসুন প্রিলি ফেল। এখানে প্রার্থীদের মধ্যে একেবারে লাখে লাখে প্রার্থীরা আসে। আমাদের এই যে জুলাই বিপ্লবের পরে দেশের যে নতুন পরিস্থিতি, নতুন পরিস্থিতিতে বিসিএস এর প্রতি হাইপ একটু কমছে। এ ব্যাপারটা আমি নিজেও অনেকগুলো ভিডিওতে বলেছি এবং প্র্যাকটিক্যালি আমরা যারা এই ফিল্ডে কাজ করি আমরা ব্যাপারটা ফিল করছি, দেখছি। কিন্তু এই যে লাখে লাখে যারা প্রার্থী আসে, প্রথম এবং প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে, রিস্ক হচ্ছে প্রিলি ফেল করা। প্রিলিমিনারির ব্যাপারটাতে বেশিরভাগ প্রার্থী শুধু ফেল করে কেন জানেন? সে তার পড়া কোচিং করছে। কোচিং না করা প্রার্থী ফেল করার পেছনে একটাই রিজন, সে গাইডলাইন পায়নি। তাহলে কোচিং করা প্রার্থী কেন ফেল করে? কোচিং করা প্রার্থী ফেল এই প্র্যাকটিক্যালি কাজ করার অভিজ্ঞতার কথা বলছি, কোনো গতানুগতিক এই কন্টেন্ট ক্রিয়েশনের মতো ওরকম কথাবার্তা না। আমি যা দেখেছি, কোচিং করা প্রার্থী কেন ফেল করে জানেন? ধরুন আমি এখানে ক্লাসে আমার এই যে বড় হল রুমে প্রায় মনে করেন রেগুলার অনেক স্টুডেন্ট ক্লাস করে, আমি পরামর্শ দিচ্ছি, অন্য একটা সাবজেক্টের শিক্ষক অন্য ক্যাডার অফিসার এখানে এসে পরামর্শ দিচ্ছে, সে পরামর্শগুলো শুনে, কিন্তু তার চেয়েও সে কোন পরামর্শ বেশি শুনে জানেন? এখান থেকে নেমে সে লাইব্রেরিতে যায়, লাইব্রেরির কোনায় তার আগের বছর আরো 3 বার সাকসেসফুলি যে ফেল করছে তার কথা সে বেশি শুনে, স্যারদের কথা শুনে না। এটাই সবচেয়ে বড় রিস্ক। না হলে পরে একটা মানুষ 200 নাম্বার, এই 200 নাম্বারের মধ্যে একটা মানুষ যখন অনার্স পাস করেছেন, অনার্স পাস হোয়াট আবার দ্য সাবজেক্ট, বিসিএস এর যে কোশ্চেন প্রিলিতে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত বেসিক সাবজেক্ট থেকে আসে, এই ব্যাপারে আমরা সকলেই জানি। তো বেসিক সাবজেক্ট থেকে প্রশ্ন আসার পরেও আমরা কেন ফেল করি? আমরা আমরা যারা মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের সবকটি সাবজেক্টে সমানভাবে সবকটি বিষয় মাথায় থাকবে না। কেউ কারো গাণিতিক বিষয়াবলিতে বা গাণিতিক যুক্তিতে দুর্বলতা থাকবে, কারো ইংলিশে দুর্বলতা থাকবে, কারো বাংলায় দুর্বলতা থাকবে, কারো জেনারেল নলেজে দুর্বলতা থাকবে। উইকনেস গুলো ওভারকাম করে আমরা পাস করতে পারি না, আমরা ব্লাইন্ডলি মুখস্থ করি। আমরা কোনো একটা সঠিক পরিকল্পনা নিয়ে পরিকল্পনা মতো কাজ করি না। একটা বিষয়, তাহলে প্রথম পয়েন্টের অ্যান্সারটা হলো কোচিং করে কেন ফেল করে, কারণ কোচিং এর স্যারদের কথা আমরা শুনি না, আমরা অন্য একটা কথা শুনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেকে স্যার কথা শুনেও ফেল করতে দেখেছি। এখানে একটা ব্যাপার আছে, আমি যখন পরামর্শ দিচ্ছি আমি কিভাবে পাশ করেছিলাম এমন অনেক বিষয় আমার মধ্যে আছে, যে বিষয়টা আমার মধ্যে হয়তো দক্ষতা ছিল, আমার কাছে খুব সহজ লাগে সব সময়ে,
এই জন্য এটা সহজ মনে করে ব্যাপারটা আমি আমার আলোচনায় তুলে আনি নেই, আরেকজন শিক্ষক আরেকজন ওনার আলোচনায় তুলে আনে নেই। এভাবে প্রত্যেকের প্রত্যেকের ওয়ে অফ সাকসেস কিন্তু ডিফারেন্ট। পৃথিবীতে সাকসেসফুল ছোট সাকসেস, মনে করেন আমি বিসিএস পাস করেছি, এটা আমার জন্য, আমি একটা পরিশ্রম করে পাস করেছি, এটা আমার জন্য একটা সাকসেস ওই সময়ের জন্য। আপনি পাস করেছেন, ওটা আপনার জন্য সাকসেস। প্রত্যেক, যদি ওটাকে সাকসেস হিসেবে ধরি, মানে পরীক্ষায় পাসটা তো একটা সাকসেসই বটে। তাহলে প্রত্যেকের সাকসেসের স্টোরি কিন্তু ডিফারেন্ট। এখন আরেকজনকে অনুকরণ করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি ফিল করি, কারণ আপনি যাকে অনুকরণ করছেন তার সাথে কিন্তু আপনার আসলে মিল নেই। যে লোকটা আপনাকে পরামর্শ দিচ্ছে ওই লোকটা বারবার, যেমন আমি আমি ম্যাথমেটিক্সে দুর্বল ছিলাম, আমি আপনাকে বারবার ম্যাথমেটিক্সের উইকনেস কভার করার জন্য পরামর্শ দিচ্ছি, ফোকাস করছি। আমি ইংলিশ আমার কাছে সহজ লাগে, ইংলিশের কথা তেমন আসে নাই। এখন আপনি আমার পরামর্শ শুনে, অথচ আপনি কিন্তু ম্যাথমেটিক্সে আগে থেকে স্ট্রং, ইংলিশে দুর্বল, ওগুলো নিয়ে আপনার কাছে কথাগুলো আসে নাই। এরকম কিছু ব্যাপারও আছে। আরেকটা কথা হচ্ছে, কোন একটা পরিকল্পনা, আরেকজনের কোন একটা রুটিন আপনার জন্য না। কারণ আমি যা খেতে পছন্দ করি আপনি তা আপনি খেতে পছন্দ করেন না। আমি যা করতে পছন্দ করি আসলে আপনি তা পছন্দ করেন না। আমি যেভাবে আর্লি ঘুম থেকে উঠে আপনি সেভাবে উঠতে পারেন না। এই জন্য আমার কোনো রুটিন আপনার কাজে আসবে না। এই জন্য এখানেই মূল মেসেজটা, প্রিলিতে ফেল করার রিস্কটা সবচেয়ে বেশি যদি আপনি প্রিলি পাস করার জন্য নিজস্ব একটা পাস করার পরিকল্পনা শুরু থেকে নিতে না পারেন। কথা শেষ। প্রথম কথা। তাহলে প্রিলি ফেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এখানে এই যে রিস্ক, এখানে বড় রিস্ক হচ্ছে, ধরুন আপনি প্রিলি পাস করেছেন, বিসিএস কে প্রেফারেন্স দিয়ে, বিসিএস কে প্রাধান্য দিয়ে আপনি সবকিছু ছেড়ে দিয়ে আপনি প্রিলি পাস করেছেন। এখন আপনার যখন একটা স্টুডেন্ট যখন প্রিলিমিনারি বা বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য কোচিং এ আসে, কোনো জায়গায় সে প্রিপারেশন শুরু করে, সকলের স্বপ্ন থাকে সে পররাষ্ট্র ক্যাডার হবে, সকলের স্বপ্ন থাকে সে প্রশাসন ক্যাডার হবে অথবা পুলিশ ক্যাডার হবে। অন্যান্য যে চাকরিগুলো আছে তার স্বপ্ন সে দেখে না। সবাই এই এই টার্গেট নিয়ে থাকে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে এই জায়গাটাকে প্রাধান্য দেওয়ার কারণে একটা স্টুডেন্ট প্রথমবার প্রিলি ফেল করলো, 1 বছর গেল, দ্বিতীয়বার প্রিলি ফেল করলো, দ্বিতীয় বছর গেল, তৃতীয়বার প্রিলি ফেল করলো, তৃতীয় বছর গেল। আসলে 3টা প্রিলি ফেল করা মানে সে অলরেডি 5 বছর প্রাধান্য দিয়ে শুধু বিসিএসটা ছাড়া আর কোনো দিকে তাকায়নি। এই যে অন্ধভাবে শুধু বিসিএস এর দিকে এক পলকে এক নাগারে দুনিয়ার নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে শুধু বিসিএস কে প্রেফারেন্স দেওয়াটা, এটা কিন্তু আরেকটা খিলার, এটা আরেকটা রিস্কি বিষয়। এখন যদি আপনি প্রিলি পাসও করেন, আপনার মধ্যে এমন কিছু গ্যাপ আছে যে গ্যাপগুলো দিয়ে আপনি আসলে কখনোই ক্যাডার চাকরি পাবেন না। আপনি চাকরি পেলেও নন ক্যাডার একটা ছোট চাকরি পাবেন, যে চাকরিটা আসলে, সব চাকরি কি আমাদেরকে ফিনান্সিয়াল সলভেন্সি দেয়? ওভাবে আপনি চান নাই। এখন চাকরি হয়ে গেছে, দেখা যাচ্ছে আপনি চাইছিলেন প্রশাসন ক্যাডার হবেন, কিন্তু আপনি নন ক্যাডার থেকে বিসিএস পরীক্ষার পরে নন ক্যাডার থেকে 16তম গ্রেডের একটা চাকরি পেয়েছেন। এখন আপনার পড়াশোনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, এমন একটা পরিস্থিতিতে আসছেন, ওই যে আপনি এর আগে 2বার প্রিলি ফেল করেছিলেন, ওদিকে সময় প্রিলি পরীক্ষা দেওয়ার আগে 2 বছর প্রস্তুতি নিয়েছেন মাস্টার্স পাস করার পরে। এখন আপনার বয়স হচ্ছে 30, ক্রস করে গেছে, যদি এখন 32 আছে। 30 ক্রস করার পরে এসে একটা ভাইবার রেজাল্ট দিয়ে আপনি পেয়েছেন একটা 16তম গ্রেডের চাকরি। এখন আপনি আর ব্যাক করার জায়গা পাচ্ছেন না, কারণ আপনি সবগুলো সময় শুধুমাত্র বিসিএস কে প্রাধান্য দিয়ে আপনার যৌবন জীবন সব শেষ করে দিয়েছেন। এরকম একনিষ্ঠ মনোনিবেশ, এটা উচিত না। এটা আরো একটা বড় রিস্ক। 1 পয়েন্ট। তাহলে এই জন্য প্রেফারেন্স দেওয়ার সময় ওভাবে, এটা একটা আরেকটা রিস্ক রয়ে গেল, শুধুমাত্র বিসিএস এর পেছনে ছুটা। আরেকটা হচ্ছে, বিসিএস কে আমরা সকলে মনে করি, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা, আমরা মেধার জুড়ে গ্রামের হাই স্কুল থেকে পাশ করে শহরের একটা কলেজে পড়েছি, শহরের একটা সরকারি কলেজের বিসিএস ক্যাডারদের পেয়ে আমরা ভালো ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা, চিটাগং, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছি। কিন্তু আমরা পারিবারিকভাবে দুর্বল, কোনোভাবে মা বাবার সাপোর্ট নিয়ে ইন্টারমিডিয়েট পাস করা পর্যন্ত ফ্যামিলি সাপোর্ট পেলেও ইউনিভার্সিটির পর থেকে টিউশন করে অনেকটা পরিবারকে সাপোর্ট দিয়েছি।
আমরা যারা এরকম পুর শ্রেণীর মানুষ, আমাদের মধ্যে বিসিএস পাশ করলে বিসিএস চাকরিটাকে মানি মেকিং সোর্স হিসাবে চিন্তা করি। মানি মেকিং বলতে আপনার উপার্জনের অবলম্বন বুঝাচ্ছি না। বিসিএস ক্যাডার চাকরি পেলে, সরকারি কোনো একটা চাকরি পেলে আপনার উপার্জনের জন্য, আপনার জীবিকার জন্য, জীবন নির্বাহের জন্য, বেসিক নিডস গুলো ফুলফিল করার জন্য অবশ্যই আপনি ভালো একটা স্যালারি পাবেন। কিন্তু আমরা কিছু মানুষ আছি যাদের একমাত্র মোটিভ হচ্ছে জীবিকা নির্বাহের জন্য চাকরি নয়। আমরা চিন্তা করি দুর্নীতি করে প্রচুর টাকার মালিক হব। এখানেও একটা রিস্ক থেকে যায়। আপনি যে টাকার প্রতি আপনার ক্যারিয়ার যদি মানি মেকিং হয়, তাহলে আপনি বিসিএস দিয়ে অসৎ উপায়ে অনেক টাকা পয়সার মালিক হবেন, এমন চিন্তাটাও টোটালি নেগেটিভ অ্যান্ড রিস্কি। কারণ আপনি যেই জায়গায় গিয়ে টাকা ইনকামের চিন্তা করছেন, আপনি অ্যাডমিন ক্যাডার পেলেও ওখানে সব জায়গায় যে আপনি দুর্নীতি করে টাকা ইনকাম করতে পারবেন, এখানে রিস্ক আছে। এই ব্যাপারটাও রিস্কি, এটাও রিস্কের আরেকটা পয়েন্ট। এই জন্য অলওয়েজ মানি মেকার নয়। তাহলে এখানে রিস্কের তিনটি বড় পয়েন্ট বললাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু কথাগুলো খুব প্র্যাকটিক্যাল কথা। এরপর আসেন অপরচুনিটি গুলো কি। অপরচুনিটি যদি আপনি এইসব বিষয়, এই রিস্ক গুলো ওভারকাম করে অ্যাকচুয়ালি আপনি বিসিএস পাস করার মতো, ক্যাডার হওয়ার মতো জায়গায় আসতে পারেন, অথবা কোনো কারণে ক্যাডার পান নাই, নন ক্যাডার ভালো একটা গ্রেডের জব পেয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় 9 গ্রেডের জব আছে, 10 গ্রেডের জব অনেক জায়গায় ভালো। আবার চাকরির ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে, পোস্টিংও অনেক জায়গায় ম্যাটার করে। আপনি ভালো ক্যাডার পেয়েছেন কিন্তু আপনার পোস্টিংটা অনেক খারাপ জায়গায়, জীবনের বেশিরভাগ সময়ে খারাপ জায়গায় পোস্টিং ছিল, তাহলে জীবনটা ওভাবে যায় না। এই জন্য অনেক ক্ষেত্রে ছোট চাকরি কিন্তু ভালো জায়গায় পোস্টিং এও কিন্তু লাইফটা ভালো যায়। এরকম অনেকগুলো ম্যাটার আছে, বিষয় আছে। তো প্রথমত হচ্ছে এই বিসিএসটা আপনি দিবেন বা এই রিস্ক নিবেন, বা অন্য চাকরির তুলনায় সময় বেশি দিয়ে যদি আপনি এই চাকরিটা নিশ্চিত করতে পারেন, প্রাইভেট সেক্টর যে কোনো জবের তুলনায় এখানে যে জব সিকিউরিটি আছে, এই ব্যাপারটা আমরা সকলে জানি। অপরচুনিটি গুলো সবাই জানে, কারণ সবাই অপরচুনিটি জেনেই আসে, রিস্ক কেউ জানে না, এই জন্য রিস্কের কথা আগে বলে ফেলেছি। সিকিউরিটি আছেন, সোশ্যাল ভ্যালু, যে যত কথাই বলুক, আমাদের দেশের মতো দেশে পয়সাওয়ালা মানে কিন্তু মিনিমাম একটা ইনকাম, এবং আপনি ভালো রেস্টুরেন্টে খেতে পারেন, মোটামুটি একটা 30 লাখ 35 লাখ 40 লাখ টাকা দামের গাড়ি চালাতে পারেন, তার মানে আপনি টাকাওয়ালা ভাবছেন। আপনি কিন্তু আসলে ওরকম টাকাওয়ালা না। অ্যাকচুয়াল যারা টাকাওয়ালা, যারা রোলস রয়েস চালাতে পারে, রেঞ্জ রোভার যারা চালায়, তাদেরকে যারা শিল্পপতি, তারাই টাকাওয়ালা। মাঝখানে যারা, তারা কিন্তু অত টাকাওয়ালা বলে দাবি করার কিছু নেই। তাহলে পরে এখানে কিন্তু একটা মানুষ মানুষ হিসেবে তার অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি কিন্তু সোশ্যাল ভ্যালুটা অনেক ম্যাটার করে। এই বিসিএস যদি আপনি ক্যাডার কর্মকর্তা হিসেবে নিজের ফিউচারটা অ্যাসাইন করতে পারেন, ফিউচারটা ভাগ্যের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আনডাউটেডলি এটা রেসপেক্টফুল জায়গা। আর ক্যাডার হওয়ার পরে যদি আপনার মধ্যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি থাকে, তাহলে পরে অবশ্যই আপনি টপ পর্যন্ত পৌঁছাতে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। এটা হচ্ছে সোশ্যাল ভ্যালুটা এখানে আনডাউটেডলি অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি। আর যারা এমনিতে অন্য সেক্টর থেকে অনেক বেশি সোশ্যাল ভ্যালু পাচ্ছে, সোশ্যাল ভ্যালু গুলো টাকা দিয়ে ইনকাম করা। তো টাকা বলতে এরকম অল্প স্বল্প টাকা দিয়ে আপনি অত ভ্যালু পাবেন না। এই জন্য যে শিল্পপতি হওয়ার মতো টাকাওয়ালা হওয়া আমার আপনার মতো যারা মিডল ক্লাস আছেন তাদের পক্ষে আসলে কতটুকু সম্ভব। এই জন্য পরে এদিকে আসাটা অনেকের ক্ষেত্রেই, অনেকের জন্যই অনেক বেশি বুদ্ধিমানের বিষয়, বুদ্ধিমানের কাজ। আরেকটা হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে, ধরুন আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করতে চান, প্রাইভেট সেক্টর কিন্তু আপনার জব থাকবে না যদি আপনার স্কিল না থাকে। মার্কেটিং এ জব নিয়েছেন, আপনি মানুষকে কোনোভাবেই কনভিন্স করতে পারেন না। সেলসে জব অথবা অন্য কোনো সেক্টরে কোনো স্কিল ছাড়া আপনার কিন্তু চাকরি থাকবে না। এবং যত বেশি স্কিলফুল, তত বেশি আপনার ভালো চাকরি, ভালো স্যালারি, এই ব্যাপারটা। প্রাইভেট সকল চাকরি কিন্তু আপনার রেজাল্টের উপরে আপনার চাকরিটা টিকবে। কিন্তু বিসিএস এর মতো এই জায়গাগুলোতে সরকার কিন্তু আপনাকে চাকরিতে ঢুকানোর পরে এমন ভাবে প্রশিক্ষণ দিবে, এমন ভাবে কতগুলো, অর্থাৎ চাকরির প্রসেস গুলো এত সুন্দরভাবে সৃষ্টি করা, বা এমন পরিবেশ আছে এখানে কিন্তু আপনি শিখে যাবেন। এজন্য একজন যে কোনো জেনারেল ব্যাকগ্রাউন্ড মানুষ, মনে করেন যার কাছে কোনো ধরনের টেকনিক্যাল নলেজ নেই, সে পড়েছে আর্টস থেকে,
ইভেন এমনও দেখেছি ইঞ্জিনিয়ার, কিন্তু সে ইঞ্জিনিয়ারিং বিএসসি পাস করেছে, প্র্যাকটিক্যালি তার নলেজ এত কম, দেখা যাচ্ছে মিস্ত্রি তার চেয়ে ভালো পারে। হ্যাঁ, কাজ করতে করতে এক সময় গিয়ে সে অনেক বেশি দক্ষ হবে, ঠিক আছে, পুস্তকি জ্ঞানের বাইরে আসলে প্র্যাকটিক্যাল কোনো নলেজই তার নাই। এরকম প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া কিন্তু আপনার চাকরি হলেও চাকরি থাকবে না। তাহলে জেনারেল কোনো সাবজেক্ট থেকে পড়া মানুষ অথবা টেকনিক্যাল সাবজেক্ট থেকেও পড়ুয়া, কিন্তু আপনার স্কিল নাই, স্কিলফুল না, এরকম মানুষগুলো কিন্তু একটা টপ লেভেলের চাকরি বিসিএস এ সম্ভব। এটা হচ্ছে একটা বড় অপরচুনিটি। এটা অনেকেই ওভাবে হয়তো ভাবেন নাই। একেবারে ধরুন আপনি পলিটিক্যাল সায়েন্স থেকে পড়েছেন, একেবারে আপনার এর বাইরে আপনার পলিটিক্যাল সায়েন্সের যে পুস্তকি বিষয়গুলো রেজাল্ট ছাড়া আপনি তেমন কিছুই, কম্পিউটারটাও ভালো করে পারেন না, গাড়ি চালাতে পারেন না, এই অ্যাকাউন্টিং এর বিষয়গুলো দিয়ে কাজ করা আপনার পক্ষে সম্ভব না, মার্কেটিং এর জব দিলে আপনার এটা দিয়ে দক্ষ হতে আপনার 8 বছর 10 বছর লাগবে, অন্য কোনো প্রফেশনাল স্কিল বলতে আপনার কিছুই নেই। কিন্তু এই সমস্ত স্কিল, প্রফেশনাল কোনো স্কিল এবং টেকনিক্যাল কোনো স্কিল কিন্তু আপনার কাছে কিন্তু বিসিএস চায় না। বিসিএস চায় একটা পরীক্ষা, পরীক্ষার মাধ্যমে আপনি ক্রিয়েটিভ, আপনি ফিউচারে আপনি লিডারশিপ, লিড করার এবিলিটি আপনার মধ্যে আছে, আপনি কিন্তু জেনারেল জায়গা থেকে এখানে একটা ক্যাডার বা ক্যারিয়ার সৃষ্টি করার সুযোগ এখানে আছে। অনেকগুলো অপরচুনিটি থেকে এই কি পয়েন্টগুলো বললাম, আমি এমন পয়েন্টগুলো লিখেছি যে পয়েন্টগুলো ইউজুয়ালি আলোচনায় আসে না। এখন কথা হচ্ছে এই বিসিএস এর জন্য অপরচুনিটি দেখলাম, অপরচুনিটি এবং আমরা দেখলাম রিস্ক, রিস্ক দেখলাম, অপরচুনিটি দেখলাম। এখন আসেন প্রিলিজ যেগুলো দিয়ে এই রিস্ক গুলো থেকে নিজেকে ওভারকাম করতে পারে। অনেক কম সময়ে বলা সম্ভব না, অনেক লম্বা, অনেক অনেক ভিডিও আছে, আমি জাস্ট দুই একটা কি পয়েন্ট বলি। প্রথমত হচ্ছে প্রিলি চ্যালেঞ্জটা। প্রিলি চ্যালেঞ্জের জন্য রিস্ক ব্যাখ্যা করার সময় আমি কথাটা অলমোস্ট বলে ফেলেছি। প্রিলি চ্যালেঞ্জ ধরুন একটা কোচিং, কোচিং এর মধ্যে যে একটা পরিকল্পনা করা হয়, এই পরিকল্পনাটা কিন্তু সকল লেভেলের সকল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে মাথায় রেখে প্ল্যানটা সাজানো হয়। ইভেন অনেক ক্ষেত্রে কোচিং এর পরিকল্পনাটা পুরোপুরি করেও অনেক স্টুডেন্ট ভালো করতে পারে না, এরকম আছে। তবে এই কথাটা বাস্তব যে স্টুডেন্টরা কিন্তু কোচিং এর একটা পরিকল্পনা আছে, ওই প্ল্যান অনুযায়ী সে প্রিপারেশন নিবে, এই কাজটা না করে সে কোচিং এ পড়ে, কোচিং এ পরীক্ষা দিয়ে ক্লাস করে বাসায় যায়, কিন্তু সে পড়াশোনা করে নিজের মতো। এখানে এই ভুলটা হয়। যদি শুরু থেকে এই ভুলটা না করতে পারেন এবং পড়াশোনায় যদি মোটামুটি ধারাবাহিকতা রাখতে পারেন এবং যা পড়ছেন তা যদি আপনি লিখবার মতো করে শিখতে পারেন, হোয়াট এভার ইউ আর রিডিং, হোয়াট এভার ইউ আর লার্নিং, এই ব্যাপারটাকে এমন ভাবে শিখেন যেন আপনি তা মুখস্থ লিখতে পারেন, দেন আপনি সাকসেস আসবে খুব সহজে। এটা হচ্ছে প্রিলি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি টিপস বললাম। হুম। তারপর হচ্ছে রাইটিং চ্যালেঞ্জ বা রিটেন চ্যালেঞ্জ। রিটেনের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, এবং স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে অনেক উচ্ছ্বাস উচ্ছ্বসিত, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে 1.5 বছর 2 বছর ইভেন 3 বছর পরিশ্রম করে প্রিলিটা কোয়ালিফাই করছে। কেউ কেউ আছে, কেউ কেউ তো প্রথম ক্লিকেই ক্লিক করে ফেলে, সমস্যা নাই। এখন 3 বছর পাশ করার পরে সে রিটেন দিতে গেল, দেখা যাচ্ছে সে রিটেনে তার রাইটিং স্কিল খুব দুর্বল। রাইটিং স্কিল মানে শুধু ইংরেজি একটা প্যারাগ্রাফ লিখতে পারাকে রাইটিং স্কিল মনে করে অনেকে। রাইটিং স্কিল ওটা না। আপনি প্যারাগ্রাফ লিখে দিয়ে ফুল আনসার করলে বিসিএস ক্যাডার হয়ে যাবেন, মিথ্যা কথা। রিটেনে এখানে ধরুন 15,000 মানুষ পরীক্ষা দিচ্ছে রিটেন, 15,000 মানুষ থেকে এখানে দেখা যাবে 5,000 মানুষ ফেল করবে। তো যারা ফেল করছে তারা দুর্বল, কমন কথা, শেষ। 10,000 মানুষ ভাইবা দিবে, এই 10,000 মানুষ থেকে কিন্তু চাকরি, এখান থেকেও কেউ কেউ চাকরি বঞ্চিত হবে, অনেকেই চাকরি পেয়ে যাবে। ধরুন এখান থেকে 2,000 প্লাস, বা যেমন ধরুন 47 এখন যেটা সার্কুলেশন যাচ্ছে, এখানে 3,000 প্লাস মানুষ ক্যাডার হবে, তার মানে আরো 3,000 মানুষ নন ক্যাডার হবে, তার মানে 6,000, বাকি 4,000 মানুষ কিন্তু চাকরিই পাবে না। এখন এই যে টপ থেকে শুরু করে ক্যাডার নন ক্যাডার চাকরি পাওয়া, এর মধ্যে র্যাঙ্ক হওয়া, পছন্দের ক্যাডার পাওয়া না পাওয়া, এই ডিসক্রিমিনেশন গুলো সম্পূর্ণভাবে আসবে রিটেন থেকে। এখন রিটেন কিন্তু কোনো জিনিস মুখস্থ করে ফুল আনসার করার পরীক্ষা এটা নয় নয় নয়। এখানে আপনাকে অনেক বেশি লম্বা লিখলে বেশি নাম্বার পাবেন, বেশি লম্বা লেখার জন্য একজনকে 4 ঘন্টা আপনাকে 6 ঘন্টা দিবে, এমন সুযোগ তো নাই। এখানে লেখার কোয়ালিটি আনতে হবে। লেখার কোয়ালিটি অর্জন করার জন্য কি আপনি একদিনে কিছু আমি একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে আমি রাইটিং অর্নামেন্টস গুলো আপনাকে দেখালাম, এতটুকুতেই আপনি আপনার কাছে আপনার রাইটিং ডেভেলপ হয়ে যাবে না। এখানে রাইটিং স্কিল বা রিটেন পরীক্ষায় ভালো করাটাকে শুধুমাত্র লিখতে পারা, রিটেনটা তো কলম দিয়ে আসবে, আসল কাজ তো মাথায়। মাথায় লেখা তো শব্দ, শব্দগুলো মাথায় যা ভাবছেন তা আপনি লিখছেন। আপনার অনেকে ভাবে রাইটিং স্কিল মানে হচ্ছে হাতে লেখা
বা শুদ্ধ করে দুইটা বাক্য লেখা না, এখানে ক্রিয়েটিভিটিটা অনেক ম্যাটার করে। আপনার ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিকে ডেভেলপ করতে হবে, সোজা কথা। ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি, হোয়াট এভার দ্য কোয়েশ্চেন, আপনি রেফারেন্স দিয়ে তথ্য দিয়ে গুছিয়ে লিখতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একিউরেসি, মোড অফ এক্সপ্রেশন গুলো স্মার্ট হওয়া, এবং এখানে আপনার কথাগুলোর মধ্যে লজিক থাকা, তথ্য থাকবে। এখন আপনি যদি রেফারেন্স দিতে চান, আপনার সারা জীবনে কোনো রেফারেন্স বইই পড়েন নাই, গাইড দিয়ে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করে পাশ করছেন, কোনোদিন কোনো একটা জেনুইন অথেন্টিক মূল বই কেনার প্রয়োজন বোধ করেন নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আপনি নিজেকে শিক্ষিত ভাবছেন, অথচ আপনার দৌড় হচ্ছে আপনি প্রতি বছর ফাইনাল পরীক্ষা আসলে একটা গাইড কিনতেন, ওখান থেকে কিছু প্রশ্ন পড়ে পরীক্ষা দিয়েছেন, পাস সার্টিফিকেট পেয়েছেন ফোর্থ ইয়ার শেষে, এবং আপনি মনে মনে ভাবছেন আই এম গ্রাজুয়েট, আই এম ক্যাপেবল অফ বিং আ বিসিএস ফরেন ক্যাডার। এখানে এই গ্যাপটা, যারা পড়ে তাদের জন্য বলছি না, আমি বলছি না যে সবাই খারাপ, ওখান থেকে পররাষ্ট্র ক্যাডার হচ্ছে, সকল ভালো ভালো জায়গায় ক্যাডার হচ্ছে, ইভেন রেশিও অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি রেজাল্টের ক্ষেত্রে। যারা পড়ছে তারা পড়ছে, কিন্তু বেশিরভাগের সিনারিওটা বললাম। তাহলে পরে এই জন্য এখানে রিটেন স্কিল মানে জাস্ট একটা কোচিং করে কোর্স করলে আপনার রিটেন স্কিল অনেক ভালো হয়ে যাবে ওরকম না, আপনার পড়ার হ্যাবিটটা ডেভেলপ করতে হবে। এই জন্য রিটেনের জন্য রাইটিং ডেভেলপ করার জন্য কথা হচ্ছে রিডিং। আপনি পড়েন, আপনি আগে জমা করেন, তারপরে বের করবেন। এখন ভেতরে কিছু নাই, আপনার মাথার ভেতরে শূন্য শূন্য, ওখানে প্লেন দৌড়ায়, ট্রেন দৌড়ায়, ফুটবল খেলার মাঠ, পুরা ব্রেইন শূন্য শূন্য, এবং আপনি চাচ্ছেন ওখান থেকে, ওখানে শূন্য, ওখানে একটা একটা ট্রাক, একটা ফুটবল ছাড়া মাথার ভিতরে কিছু নাই। আপনি বের করতে চাচ্ছেন ওখান থেকে বুলেট ট্রেন, ওখান থেকে মাইক্রো ফিন্যান্স নিয়ে বড় বড় তথ্য, ওখান থেকে অনেক সুন্দর সুন্দর লেখা, অনেক কবিতা। তো ওখানে কবিতা করতে আসবো, ওখানে তো একটা ছাগল দাঁড়িয়ে আছে, আপনার মাথায় তো মাঠ, তো মাথায় আছে ছাগল, আপনি বের করতে চাচ্ছেন ঐশ্বরিয়া, বের হবে না তো। এই জন্য আগে ঢুকাইতে হবে, পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, এটাই হচ্ছে কাজ। তাহলে পরে আপনি আপনার রাইটিং স্কিল ডেভেলপ হবে, রিটেন আপনি ভালো করবেন। তাহলে স্যার যেভাবে বলছেন তাহলে তো একেবারে বিদ্যাসাগর হয়ে যেতে হবে না। প্ল্যান্ড পড়া, রিটেনে কোন বিষয়গুলো লিখতে হয়, কোন বিষয়গুলো রিটেনের পরীক্ষায় আসে, ওই আগে সিলেবাসটা দেখবো। একজন বিসিএস প্রার্থী, নতুন প্রার্থী, প্রথমে রিটেনের সিলেবাসটা দেখেন, রিটেনের কিছু প্রশ্ন দেখেন, তারপর আপনি ধারণা পাবেন কোন টাইপের প্রশ্নগুলো আসে, ওই বিষয়ে নিজেকে ডেভেলপ করেন, ওই বিষয়ে পড়েন, দ্যাটস অল। এখন যারা অনার্স, এই যে করোনার পর থেকে, যেমন 2019 সালে করোনা, 19 সালে যারা ইন্টারমিডিয়েটে ছিল, এর মধ্যে 2024-25 আস্তে আস্তে তারা অনার্স পাস করে এখন বিসিএস প্রার্থী। এরা অনেকেই আছে শর্ট সিলেবাস দিয়েছে, অনেকেই আছে ইন্টারমিডিয়েট পরীক্ষাই দেয় নাই, পাস করে ফেলছে ওটু পাস। অনেকেই আছে এমনিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, ওখানেও তার পরীক্ষা দিতে হয় নাই। মানে সারা জীবন শাহজাদার মতো সে আরেকজনের ধাক্কায় ধাক্কায় সে হাঁটে নাই, সে ভিড়ের ঠেলায় সে তার পা মাটিতে নাই, মানুষের ধাক্কায় ধাক্কায় সে অনেক মাইল পথ হেঁটে আসছে। এখন কাজ করার সময় আসছে, ওই যে পাস করে আসছেন, এখন পড়তে হবে, তাহলে আবার রাইটিং স্কিল ডেভেলপ হবে। কথাগুলো বাস্তব, প্রথমেই বলে দিয়েছিলাম, যা বলবো তা প্র্যাকটিক্যালি যা দেখেছি যা দেখছি তা বলবো, ওই কথা। তাহলে গেল আপনার প্রিলি চ্যালেঞ্জ, রিটার্ন চ্যালেঞ্জ, কথাগুলো মাথায় রাখবেন। স্টার্টিং টাইম এখানে কথা লম্বা না করে কথাগুলো হচ্ছে, যদি আপনি বিসিএস থেকে ক্যারিয়ার চিন্তা করেন, তাহলে পরে অন্যান্য ক্যারিয়ার নিয়ে অন্য একদিন কথা বলবো। এখন আমি যদি একসাথে অনেকগুলো ক্যারিয়ার, অনেকগুলো পথ, অনেকগুলো ওয়ে দেখিয়ে দিই, তাহলে পরে একটা কথাও আসবে না। এই জন্য বিসিএস এর জন্য বলি, যদি অ্যাকচুয়ালি আপনি বিসিএসটা চান, তাহলে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকতেই পড়েন, কিন্তু একাডেমিক পড়া বাদ দিয়ে নয়। একাডেমিক পড়াগুলো পড়েন, একাডেমিক পড়ায় ফোকাস করেন, একাডেমিক পড়াগুলো আপনাকে ওই বিষয়ে এক্সপার্ট করবে, ওই বিষয়গুলো আপনার প্রফেশনাল জীবনে কাজে আসবে। না হলে পরে কাউকে অনার্স পাস করার জন্য পাস করে বিসিএস পরীক্ষা দিতে বলতো না। আপনি ইকোনমিক্স পড়েন, ওই বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করেন। আপনি ফিনান্সে পড়ছেন, ওটা অর্জন করেন। ইভেন আপনি বাংলা সাহিত্য পড়ছেন, এটা পড়তে হবে। বাংলা সাহিত্যের যে পড়াগুলো, এই পড়াগুলো কিন্তু আমাদের সোশ্যাল সিনারি গুলো শেখায়, মানবতা শেখায়। আমাদের প্রিভিয়াস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং আমাদের বিহেভিয়ার গুলো, মানে মানুষের বিহেভিয়ার গুলো কিন্তু মানুষের রাইটিং গুলো থেকে আসে। এই জন্য প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এক একটা প্রবলেমের সলিউশন। সোশ্যাল প্রবলেম, পার্সোনাল প্রবলেম, ন্যাশনাল প্রবলেম, ইন্টারন্যাশনাল প্রবলেম, এক একটা প্রবলেমের সলিউশন শেখাই হচ্ছে এক একটা সাবজেক্ট।
এই জন্য নিজের সাবজেক্টকে ভালো করে পড়তে হবে। পাশাপাশি যদি বিসিএস টাকে টার্গেট থাকে, আপনি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই পাশাপাশি জিনিসগুলো নিয়ে কাজ শুরু করতে হবে। এবং সকলেই গতানুগতিক ভাবে কয়েকটা কথা বলে, ওখানে একটা অন্যতম কথা হচ্ছে ম্যাথ ইংলিশে দক্ষ হও। অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাথ সে 50/50 পাচ্ছে, ইংলিশেও সে ভালো, কিন্তু আসলে সে ক্যাডার পাচ্ছে না। এই যেমন এই কথাটা অনেকেই আমাকে হয়তো কমেন্টেও গালি দিতে পারে, আমার কথাটা যে শুনবো অনেকে আমার সাথে 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 আর্গিউ করতে পারে। আমার কথার এগেইনস্টে যদি কারো কোনো যুক্তি থাকে, যুক্তি থাকলেই কি সব কথা সত্য হবে? আপনার কথার মধ্যে যুক্তি আছে, এই জন্য আপনার কথা কি সত্য হয়ে গেল, বা ওই কথাটাই কি বাস্তব ইফেক্টিভ হলো? এই জন্য কথা হচ্ছে কি জানেন, ম্যাথ সায়েন্স আমিও মনে করেন 100টি কথা বললে ওখানে 100 বার যদি উপদেশ দিই, ওখানে 98 বার বলি ম্যাথ ম্যাথ ইংলিশে গুরুত্ব দেন, এটা আমিও বলি এবং এটা বাস্তবও বটে। কিন্তু এর বাইরেও কিছু কাজ আছে। আপনি বাংলাদেশে ফের 200 নাম্বার বাংলাটাতে লিখতে হয়, ভালোভাবে ওখানে নাম্বার পেতে হয়। এই বিষয়গুলোতে কিন্তু রাইটিং স্কিলগুলো, ওই যে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি ডেভেলপ করার কথা কেউ বলে না। এই জন্য অলরাউন্ড প্রিপারেশন হতে হবে। এই জন্য আপনার প্রিপারেশন হবে, আমার আমার মতে আপনি সেকেন্ড ইয়ার থেকে শুরু করেন। স্টার্ট টাইম, এই জন্য বলছি আর্লি, স্টার্ট আর্লি, প্রিপারেশনটা অনেক আর্লি শুরু করেন। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উঠে গেছেন, থার্ড ইয়ার থেকে শুরু করেন, থার্ড ইয়ারও শুরু করেন না, ফোর্থ ইয়ার থেকে রানিং অবস্থায় শুরু করেন। পাস করে মাস্টার্স পাস করে এসে বিসিএস এর জন্য আসবেন, ততদিন আসলে আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার কাছে ফ্যামিলি এখন টাকা চাই। এখন ফ্যামিলিকে টাকা দিবেন না বিসিএস এর জন্য, কোচিং করে আগামী 2.5 বছর অপেক্ষা করবেন, সময় পাবেন না। শুরু করেন। তারপরে হচ্ছে বর্তমান সময়ে এখন একটা সময় যাচ্ছে, যে সময়টা মূলত আমাদের বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রুশাল একটা টাইম যাচ্ছে। এখানে আওয়ামী লীগ সরকার ছিল, আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়েছে। বর্তমানে একটা সরকার যাচ্ছে, যে যত কথাই বলুক এই সরকারটা কোনো পলিটিক্যাল সরকার না। এই যেহেতু বর্তমান সরকার যেহেতু পলিটিক্যাল না, সুতরাং অনেকটা নিউট্রাল। যারা বর্তমানে চাকরির প্রার্থী আছেন, এখন সময়, ইট ইজ হাই টাইম ইউ টুক দ্য রাইট ডিসিশন। এখন ওই সময় চাকরিটার জন্য নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। সুতরাং যদি কেউ 47-এর প্রার্থী হন, বিশ্বাস করেন এই যে 3-4 মাস সময় আছে, এখানে 47-এর জন্য কোর্স আছে বা অন্য কোথাও জয়েন করেন, অথবা কোথাও কোচিং না করেন, নিজে একটু গুছিয়ে 47টা ক্লিক করার চেষ্টা করেন, মারার চেষ্টা করেন এবারে। আর 48 এই সময়গুলা কাজে লাগান। আর যাদের কাছে বয়স শেষ দিকে চলে আসছে, কোনোভাবে বিসিএস এর মতো এত সিরিয়াস প্রেশার না নিয়ে কোনো একটা চাকরি চাচ্ছেন, তাহলে এখন অনেকগুলো ব্যাংকের কিন্তু নিয়োগ আসছে, অনেকগুলো, একেবারে হাইয়েস্ট এভার সার্কুলেশন এখন হাতে আছে। এখন যারা বিসিএস এর প্রার্থী, তারা কিন্তু অনায়াসে হেসে হেসে এই চাকরিগুলো পেয়ে যাবে, কারণ এখন যে কোশ্চেনের প্যাটার্ন, অনেকে ব্যাপারটাকে ভিন্নভাবে দেখায়। একটা সময় ছিল যখন ব্যাংকের কোশ্চেন প্যাটার্ন এবং বিসিএস এর কোশ্চেন প্যাটার্নের মধ্যে একটা তফাৎ ছিল। এখন যারা অ্যাকচুয়াল বিসিএস প্রার্থী, যেমন আমি একটা 38-এর সময়, আমার কাছে মনে আছে 38-এ মনে করেন শতাধিক প্রার্থী আমাদের হেলথ এই যে যে জায়গা থেকে কথা বলছি, এই ব্রাঞ্চ থেকে শতাধিক ক্যাডার বের হয়েছিল। এখন ওখানে ওই সময় করোনা যখন রেজাল্ট দিচ্ছে, করোনা একেবারে লকডাউন, ওইরকম সময় একটু একটু লকডাউন স্থিমিত হচ্ছে প্রথম স্পেলের সময়টা। ওই সময়ে আমার কাছে মনে আছে, মানে যারা ক্যাডার হচ্ছে ওখানে দেখা যাচ্ছে প্রায় 30-32 জন সবাই দেখা যাচ্ছে ব্যাংকে জব করে, সিনিয়র অফিসার, ভালো ভালো জায়গায়। এবং ওখানে এমন অনেক প্রার্থী ছিল যে প্রার্থীগুলোকে প্রিলি রিটেন ভাইবা একেবারে আমার সামনে সামনে ছিল। মানে তারা লাইব্রেরিতে কিভাবে আসছে, ক্লাসগুলো কিভাবে করছে, প্রিলি পাস করলো, রিটেন পাস করলো, এবার ভাইবা দিয়ে ক্যাডার হলো, জয়েন করলো আমার চোখের সামনে। এদের আমি কাউকেই দেখি নাই, এদেরকে কিন্তু আমি আলাদা করে ব্যাংকের জন্য পড়াতাম না, কিন্তু এরা সবাই বিসিএস এর, এদিকে বিসিএস ক্যাডার হয়েছে, এদিকে ব্যাংকের চাকরিগুলো হাসতে হাসতে পেয়েছে, এবং ভালো ভালো চাকরি, বাংলাদেশ ব্যাংকের এডি, বাংলাদেশ ব্যাংকের অফিসার, কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার, এই ছিল এক গাদা, এক গুচ্ছ মানুষ এখানে। এই জায়গা থেকে বোঝা যায় যারা ক্লিয়ারলি বিসিএস ক্যাডার হওয়ার মতো গুছানো প্রস্তুতি নেই, তাদের জন্য ব্যাংকের চাকরিগুলো হাসতে হাসতে হয়। ডিফারেন্ট মনে করে যারা ভিন্ন ভাবছেন, তারা সিলেবাসের ভেতরে ঢুকেন নাই, প্রশ্নগুলো দেখেন নাই। সুতরাং একটা কম্বাইন্ড প্রিপারেশন নিন। এবং যারা প্রাইমারি নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য আজকের এই লাইভ সেশনটাতে আপনি ডিসিশনটা নেওয়ার সময়, যে সঠিক ডিসিশনটা নেওয়ার সময় আপনি কিন্তু মানে কখনো লেট করবেন না, লেট করবেন না। লেট করলে আজকের সময়টা চলে যাচ্ছে, কালকে শুরু করব, পরশু শুরু করব, আগামী বছর শুরু করব। এমন অনেকে আছেন যারা সেই আন্দোলন আগস্ট, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে চিন্তা করছিলেন কোচিং এ জয়েন করবেন, সেপ্টেম্বর চলে গেছে, তারপরে অক্টোবর গেছে, নভেম্বরে চিন্তা করছেন সার্কুলার দিলে ভর্তি হবো, সার্কুলার দেওয়ার পরে চিন্তা করছেন আচ্ছা যাক ডিসেম্বরের দিকে যাব, ডিসেম্বরে চিন্তা করছেন আচ্ছা নতুন বছরে যাব। এমন অনেকেই আছেন যারা নতুন বছরে জানুয়ারি শেষ হয়ে গেছে, এখন আপনি জয়েন করতে পারেন নাই, অর্থাৎ আপনি প্রিপারেশনটা শুরু করতে পারেন নাই।
এই জন্য ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো লেট করা যাবে না। এই হচ্ছে বিসিএস নিয়ে এখানে যে কথাগুলো বললাম এই স্লাইডটাতে, এখানে যে কথাগুলো বলেছি এই কথাগুলো প্র্যাকটিক্যাল আমার যে এক্সপিরিয়েন্সটা বললাম। এখানে যে আর পয়েন্ট নাই, আর কোনো রিস্ক নাই, আরো কোনো অপরচুনিটি নাই এবং আরো কোনো কথা নাই, ব্যাপারটা এমন না। হাইলাইটেড কিছু কথা, কিছু অ্যালার্মিং বিষয় আপনাকে কিছু জিনিস জানিয়ে দিলাম, রিস্ক কি আছে, অপরচুনিটি গুলো কি কি আছে, সবকিছু মিলিয়েই আপনি এই পথে আসবেন। আর যদি আসেন, চ্যালেঞ্জটা নেয়ার মানসিকতা নিয়ে আসতে হবে এবং যদি চ্যালেঞ্জটাকে সহজে পার করতে হয় তাহলে স্টার্ট আর্লি। স্টার্ট আর্লি। অনার্সে থাকতে আপনি প্রিপারেশনটা শুরু করেন। দিস ইজ দ্য ক্রুশাল পয়েন্ট অফ দ্য ডিসকাশন হিয়ার। এই স্লাইডে যা আলোচনা করলাম এখানে সবচেয়ে ক্রুশাল পয়েন্ট হচ্ছে ওটা, স্টার্ট আর্লি এবং লেট করবেন না ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রস্তুতির। বলি নাই আপনি আমাকে আমার কোচিং এ এসে দৌড়ে দৌড়ে ভর্তি হয়ে যাও, আমাকে অনেক টাকা দাও। ন্যাচারাল জেনারেল কথা বলছি, আপনি নিজে নিজে শুরু করেন, সমস্যা কি? পড়েন। আমার এখানে আসবেন, যারা যারা আসবেন, আমার রিজিকে আপনার টাকা থাকলে আপনি কখনো না এসে পারবেন না। আপনার টাকা আমার রিজিকে না থাকলে আপনি আসলেও আমি পাবো না, অন্য কেউ খেয়ে ফেলবে। সুতরাং জেনারেল ন্যাচারাল কথা হচ্ছে আপনি পড়েন, রাইট কাজটা করেন। তো আজকে অনেক বেশি হয়তো লেট হয়ে যাচ্ছে, এই লাইভটা আমি মূলত 15-20 মিনিট নেওয়ার কথা ছিল, এখন হয়তো আমি আধা ঘন্টা বা আরো সময় বেশি নিয়ে ফেলেছি। এরপর থেকে আমি শুরু করব হয়তো টুমরো এখানে অনার্স সেকেন্ড ইয়ার এবং অনার্স থার্ড ইয়ারের যারা প্রার্থী তাদের জন্য বিসিএস বেসিক কোর্স, পাশাপাশি 47 বিসিএস প্রিলি প্রার্থী যারা আছে তাদের জন্য সাজেশন ও রিভিউ কোর্স এবং যারা আগামীবারে 48 বিসিএস এর জন্য যারা প্রার্থী হতে যাচ্ছেন তাদের জন্য আমাদের 48 বিসিএস প্রিলি অ্যাডভান্স কোর্স, রেগুলার প্রিলি কোর্স। পাশাপাশি আমাদের যে কোর্সগুলো আছে 2025 সাল হবে শিক্ষক নিবন্ধন যারা টার্গেট করে প্রস্তুতি নিচ্ছেন অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন, সার্কুলেশনের জন্য বা এখন থেকে প্রিপারেশন শুরু করেছেন, তাদের জন্য কিন্তু দ্য গোল্ডেন ইয়ার হতে যাচ্ছে আমাদের 2025 এই ইয়ারটা। তো আমাদের এই যে অ্যাডমিশন ফেস্ট উপলক্ষে আমাদের শিক্ষক নিবন্ধন কোর্স, শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স, প্রত্যেকটা কোর্সে আপ টু 50% ডিসকাউন্টের যে বিষয় আছে। পাশাপাশি এখানে কিন্তু প্রত্যেকটা কোর্সের সাথে এক্সক্লুসিভ এক একটা অফার কিন্তু আছে। আমি আমাদের আজকের কোয়েশ্চেন সলিউশন মূল ডিসকাশনে যাওয়ার আগে এই কোর্সগুলো সম্পর্কে 2-1 মিনিট একটু রিভিউ করতে চাচ্ছি। যারা অনার্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার থেকে যারা প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এক্সক্লুসিভ বিসিএস বেসিক কোর্স। এই কোর্সের মধ্যে আমরা যে রানিং ব্যাচগুলো আছে, পাশাপাশি সন্ধ্যার পরে সন্ধ্যা 7টায় আমরা কিন্তু অনলাইনে আরো একটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে। এই যে লাইভ ভিডিওটা যাচ্ছে এই ক্লাসের কমেন্টে এই কোর্সের টোটাল ডিটেইল যে আলোচনাটা আছে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব। এখানে মানে প্রথমবারেই একজন প্রার্থী ক্যাডার হওয়ার জন্য যে সকল নিড লাগে, অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই 2 বছর, 2.5 বছর, 3 বছর সময় ব্যাপী প্রিলি, রিটেন এবং ভাইভা সবকটি স্তরে একজন প্রার্থীর মধ্যে কি কি গ্যাপগুলো থাকে। অ্যাকচুয়ালি বিসিএস প্রিপারেশন বলতে অনার্স পাস করার পরে তথাকথিত কিছু এমসিকিউ মুখস্থ করাকেই আমরা বিসিএস প্রস্তুতি মনে করি। ইভেন মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট, লক্ষ লক্ষ প্রার্থী যারা প্রিপারেশন নেয় তারা এমসিকিউ টেনিউরটা অর্থাৎ প্রিলি প্রিপারেশনের যে লম্বা টেনিউরে তারা সময় দেয়, এখানে কিন্তু জাস্ট মুখস্থ এবং প্রিভিয়াস প্রশ্ন এবং প্রিলি বেসড পড়াশোনা করে। অ্যাকচুয়ালি চাকরিটা পেতে হয় কিন্তু রিটেন পরীক্ষার নাম্বারের ভিত্তিতে, ভাইভাতে নিজের এবিলিটি ক্যাপাবিলিটি প্রেজেন্ট করে নিজেকে উপস্থাপন করার মাধ্যমে ভাইভাতে নাম্বার ছিনিয়ে এনে কিন্তু আপনার চাকরিটা পেতে হয়। এর যে জায়গা, এই বিষয়গুলোতে একজন প্রার্থীর মধ্যে যে গ্যাপগুলো থাকে, প্রিলি পাস করার পরে ভাইবার প্রিপারেশন নেওয়ার সময় যেমন ওই তাৎক্ষণিক 2-1 মাস, 2-3 মাস, 4 মাসে নিজের গ্যাপগুলা ফুলফিল করা যায় না, অন্যভাবে রিটেনের যে গ্যাপগুলো এগুলো কিন্তু আপনি গত 15 বছর শিক্ষা জীবনে
যে গ্যাপগুলো রেখে আসছেন এই গ্যাপগুলো কভার করার কাজগুলো আপনাকে লম্বা সময় ধরে করা দরকার। এই বিষয়গুলোকে মাথায় রেখে ডিজাইন করা এই কোর্স। এখানে অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার স্টুডেন্ট বেসিক টু অ্যাডভান্স প্রিমিয়াম এই কোর্স। এই কোর্সের মধ্যে টোটাল ক্লাস থাকবে 210টি এবং টোটাল পরীক্ষা থাকবে 310 সেট। অর্থাৎ এখানে একটা প্রিলি স্টুডেন্ট ধরুন 150 এক্সাম দিতে পারে, একেবারে অফলাইন এক্সামের কথা বলছি, অনলাইনে তুলনামূলক বেশি এক্সাম থাকে। এবং এখানে এই পরীক্ষা অর্থাৎ এখানে প্রায় 50% এক্সাম হবে রিটেন এক্সাম। অর্থাৎ বেসিক কোর্সের এক্সামগুলো কিন্তু লিখিতভাবে নেওয়া হয় যেন আপনার আসল পরীক্ষার জন্য আপনাকে রেডি করা যায়। এই বিষয়গুলো মাথায় রেখে, এবং এই কোর্সের মেয়াদ আনুমানিক 2 বছর, কিন্তু এটা আসলে মূলত যতদিন পর্যন্ত আপনি প্রিলি পরীক্ষা অ্যাপিয়ার করেন নাই, প্রিলি পরীক্ষা পর্যন্ত পৌঁছান নাই, ততদিন পর্যন্ত এই কোর্সটা চলবে। এটা হচ্ছে আমাদের বেসিক কোর্স। এই নিউ ইয়ার অ্যাডমিশন ফেস্টের যে আমাদের বাকি যে হাতে যে কয়দিন সময় আছে, এই সময়ের মধ্যে বেসিক কোর্স আপনারা জয়েন করেন। একেবারে ফেব্রুয়ারির শুরু থেকেই আমরা এই নতুন ব্যাচের ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। তো নিউ ইয়ার অ্যাডমিশন ফেস্টের আরেকটা বিষয় সম্পর্কে অনেকের কোয়েরি থাকে, জানবার থাকে, ওটা হচ্ছে 48 ব্যাচ। যারা 47 পাচ্ছেন না, পরের ব্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন, কিন্তু এখন আপনি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট নয়, আপনি 48 ব্যাচের রিয়েল প্রার্থী। আপনার জন্য এই যে সামনের সময়টা, এই সামনের সময়টাতে আপনি নিজেকে কিভাবে গুছিয়ে নেবেন, এর জন্য একটা সাপোর্টিং, একটা প্রফেশনালদের কাছ থেকে যে সাপোর্ট, এটা কোর্সে আপনি জয়েন করতে চাচ্ছেন, আমাদের 48 এই কোর্সে আপনি জয়েন করতে পারেন। এই কোর্সের মধ্যে রেগুলার গতানুগতিক যেই ফিচারগুলো থাকবার এই বিষয়গুলোর পাশাপাশি এই কোর্সের এই যে আলাদা যে বিষয়টা, ওটা হচ্ছে মূলত এখানে এই যে আমাদের 150+ ক্লাসগুলো থাকে। এখানে দেখা যাবে আমাদের প্রিলি সিলেবাসটা শেষ করার জন্য আমরা 120 ক্লাসেস রেখেছি। এগুলো হচ্ছে লেকচার শিট ভিত্তিক, 120টি লেকচার শিট, 120টি লাইভ ক্লাস এবং 120টি পরীক্ষা। এভাবে টোটাল সিলেবাসটাকে ধাপে ধাপে অধ্যায় ভিত্তিক শেষ করানো হয়। পাশাপাশি আপনি যেন প্রথমবার এই রিটেন পরীক্ষাটাকে ভালোভাবে ফেস করতে পারেন, ভালো একটা রিটেন এক্সাম দিতে পারেন, তার জন্য রিটেন সিলেবাস বেসড 30 ক্লাসেস রেখেছি। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি একটা নোটিসেবল পয়েন্ট হচ্ছে, একটা মেনশনেবল পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি, যদি 48 ব্যাচে জয়েন করবার জন্য শুরু থেকে বেসিক থেকে রিটেন এবং প্রিলির কম্বিনেশনে যে একটা গোছানো প্রস্তুতি, এর জন্য আপনি যদি শেষ দিকে এসে কোনো কোর্সে জয়েন করেন, তখন যত সময় কমে আসবে তত বেশি প্রিলি পাস করানোর দিকে ফোকাস থাকবে যে কোনো একটা প্রতিষ্ঠানের, আমাদের প্রতিষ্ঠান হোক অন্য একটা প্রতিষ্ঠান হোক। এর জন্য যারা একটু ক্লেভার প্রার্থী আছেন, শুরুর দিকে অর্থাৎ মনে করেন 48, আপনি এখন থেকে যদি 48-এ জয়েন করেন, এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ কিন্তু আপনি পাবেন। যেমন ধরুন এখানে এক্সট্রা 30 ক্লাসেস থাকবে। এখানে ক্লাসের সংখ্যা অনেক বেশি নয়, কিন্তু এখানে এই 30 ক্লাসের মাধ্যমে আপনার ম্যাথমেটিক্সের যে বেসিক জিনিসগুলো পড়ানো হয়, আবার ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং বা রিটেন সিলেবাসের বিষয়গুলো আপনাকে দেখানো হয় সরাসরি ক্লাসের মাধ্যমে। পাশাপাশি এখানে আরেকটা বিষয় থাকে, ওটা হচ্ছে আপনার ফাউন্ডেশন মজবুত হওয়ার জন্য এখানে কিছু অ্যাসাইনমেন্ট ওয়ার্ক করানো হয়। অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টগুলো মনে করেন একটা ক্লাস হলো, একটা ক্লাস সায়েন্সের উপর, যারা নন সায়েন্সের আছেন, এই ক্লাসটাতে টিচার দেখাচ্ছে রিটেনের সিলেবাস ভিত্তিক আলোচনা করলো অথবা প্রিলির সিলেবাস ভিত্তিক আলোচনা করলো। এই একটা ক্লাসের পরে টিচার হোমওয়ার্ক দিয়ে দিবে, এই বইয়ের এই 4টা চ্যাপ্টার দিয়ে আজকে আমি দেখালাম, এই 4টা চ্যাপ্টার থেকে এইভাবে প্রশ্ন হয়, রিটেনে এভাবে প্রশ্ন আসে, প্রিলিতে এভাবে প্রশ্ন আসে, তোমার প্রিপারেশন ওয়েটা এভাবে হওয়া দরকার, তোমার এই টেক্সট বইটা পড়ার সময় তুমি এভাবে এভাবে নিজের জিনিসগুলোকে নিজেকে ডেভেলপ করবা। এবং 15 দিন পরে, 1 সপ্তাহ পরে এই জায়গাটা থেকে এই যে 4টা চ্যাপ্টার টিচার ক্লাস নিল, এই 4টা চ্যাপ্টারের উপরে একটা পরীক্ষা নির্ধারণ করে দেওয়া হয়। এখন ওখানে একটা অ্যাসাইনমেন্ট রেডি করার কাজ দেয়া থাকে, টিচার বলে দিবে এই জায়গাগুলো মার্ক করবা, এগুলোর উপরে এই একটা নিজস্ব নোট রেডি করো, ওটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই ধরনের পরীক্ষাগুলোর জন্য কিন্তু একটা সময়ের দরকার আছে। এখন যদি আপনি প্রিলি পরীক্ষা হওয়ার 5 মাস আগে এসে প্রিলি কোর্সে জয়েন করেন, তখন কিন্তু অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো করার আর সময় থাকে না। তখন আপনাকে প্রিলি পাস করানোর জন্য যত ধরনের মেকানিজম আছে প্রাতিষ্ঠানিকভাবে বিষয়গুলো চেষ্টা করা হয়। তাহলে আপনাকে 1 বছরে যদি প্রিলি রিটেন ভাইবা হওয়ার মতো করে পিএসসি এগিয়ে যায় ফিউচার সময়গুলোতে,
এক বছরের মধ্যে তাহলে আপনি সারা সময়টা প্রিলির জন্য নিজেকে প্রস্তুত করলেন। রিটেনের যখন প্রিলি পাস করার পরে রিটেনের জন্য নিজেকে কিন্তু গুছিয়ে নিতে পারবেন না। এর জন্য ক্লেভার ডিসিশন হবে যারা 48 এর জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন, 48 প্রার্থী আছেন, আপনারা কিন্তু এখন থেকে জয়েন করাটা বুদ্ধিমানের কাজ হবে, যেন আপনি এই যে রিটেন বেসড যে কাজগুলো এবং অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো আপনাকে সময় নিয়ে করানো যায়। আপনার যে গ্যাপ, আপনি একেবারে একটা দুইটা তিনটা এক মাস ক্লাস করে যেমন আপনি নিজের পিটফলস গুলো গ্যাপ গুলো বের করতে পারবেন না, আমরাও বুঝে নিতে পারবো না এক দুই মাস। মনে করেন এক মাসে মনে করেন প্রতি সপ্তাহে 6টা পরীক্ষা হলো, 6টা পরীক্ষা কিন্তু একজন মানুষের টোটাল যোগ্যতাকে রিফ্লেক্ট করে না। দেখা যাচ্ছে এই 6টি পরীক্ষার মধ্যে 3টি সাবজেক্টের পরীক্ষা হয়েছে, আরো অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোতে আপনার অনেক স্ট্রেংথ আছে। আবার এই 6টি পরীক্ষায় আপনার অনেক স্ট্রেংথ আছে, বাকি যে সাবজেক্টগুলো বাকি আছে ওগুলোতে আপনার অনেক উইকনেস আছে। এই জন্য ব্যাপারগুলোকে সময় দেওয়া দরকার। আমরা যারা যেমন আমি আজকে অর্থাৎ জব থেকে কলেজ থেকে আসবার সময়ে ভাবছিলাম, অর্থাৎ অনার্স কমপ্লিট করার পরে আমরা বিসিএসটা কি, বিসিএস এর যে প্রিপারেশন, এই ব্যাপারগুলো নিয়ে ভাবছি। যদি আমরা আরো অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকতে বিষয়গুলো নিয়ে ভাবতাম, আমাদের এই যে চাকরি হওয়ার জন্য অনার্সের পরে যে প্রথম ব্যাচ যেটা প্রিলি পরীক্ষা দিয়েছি ওটাতেই আমাদের 3.5 বছর 39 মাস সময় লেগেছিল। তাহলে এই যে লম্বা সময়টা ধরে জাস্ট বিসিএস প্রিপারেশন, পড়াশোনা এগুলোর পেছনে দৌড়াদৌড়ি, এই কাজগুলো যদি আমি অনার্সে থাকতে পাশাপাশি অল্প অল্প কাজও করে নিতাম, তাহলে দেখা যেত বিষয়টা অনেক কম সময়ে সাকসেসটা চলে আসতো। সুতরাং একটা 48 ব্যাচের জন্য যারা প্রার্থী, এখানে আমি 48 অর্থাৎ যারা 48 প্রিলিটা পাবেন, 47 এমনও অনেক প্রার্থী আছেন যারা 47 ফর্ম পূরণ করছেন কিন্তু নিজেকে ওভাবে রেডি করতে পারেন নাই। তাদেরকে আমি পরামর্শ দিব, আপনি 48 টার্গেট করে বসে না থেকে 47 এর জন্য একটা ক্লিক দেন। এই সময়টাতে 47-এ কিভাবে ভালো করবেন এর উপরে আমার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলের পেজে, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন, বা অনেকের পরামর্শ আছে। বিশেষ করে যারা ক্যাডার কর্মকর্তা অনেক প্ল্যাটফর্মে অনেকে রেগুলার বক্তব্যগুলো ভিডিওগুলো দিচ্ছেন, পরামর্শগুলো নিয়ে নিজের স্ট্রং জোন এবং উইক জোন বের করে 47 এর জন্য একটা ফাইট আগে দেন, যেহেতু একটা সময় আপনারা হাতে পেয়েছেন। এখন যারা 47 কোনোভাবেই পাচ্ছেন না, তাদের জন্য ওয়াইজ ডিসিশন হবে স্টার্ট দ্য জার্নি রাইট নাও। এবং প্রথম দিকে দেখেন, একজন প্রার্থী যদি প্রিলিমিনারি প্রথম ক্লিকেই প্রিলি পাস করতে চায়, তার কিন্তু প্রথমেই রিটেন সিলেবাস সম্পর্কে একটা টোটাল ইন্ট্রোডাকশন তার দরকার। তাহলে স্যার প্রিলি সিলেবাস না দেখে প্রথমেই রিটেন সিলেবাস কেন দেখবো? টোটাল প্রিলি সিলেবাসটা রিটেন সিলেবাসের ভেতরে আছে। এখন আপনি যদি আগে থেকে রিটেন সিলেবাসটার উপরে একটা ক্লিয়ার ইন্ট্রোডাকশন আপনার থাকে, তাহলে পরে কোনো একটা বিষয় পড়ার সময় হুক সেটা পত্রিকা, একটা এক্সট্রা পড়া, একটা ফেসবুকের পোস্ট, ইউটিউবের কোনো একটা ভিডিও, কোনো একটা সাপোর্টিং বই, কোনো একটা চ্যানেলের কোনো একটা নিউজ, হোয়াট এভার দ্য সোর্স, যেখান থেকেই আপনি যা কিছু শুনেন না কেন, যা কিছু পড়েন না কেন, যদি আপনার সিলেবাস সম্পর্কে টোটাল ইন্ট্রোডাকশন থাকে, প্রিভিয়াস কিছু প্রশ্ন সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে এই বিষয়টা আমার পরীক্ষায় লাগবে, এই বিষয়টা আমার পরীক্ষায় লাগবে না। এই যে ডিফারেন্সিয়েট করা, সেন্স অফ ডিস্টিংগুইশ যে বিষয়, এটা যদি আপনার মধ্যে একবার ডেভেলপ হয়ে যায়, তাহলে হোয়াট এভার ইউ আর ডুইং, হোয়াট এভার ইউ আর রিডিং, হোয়াট এভার ইউ আর লার্নিং, আপনার এই বিষয়টাকে আপনি কাজে লাগাতে পারবেন। এই বিষয়গুলো হচ্ছে একজন ক্লেভার প্রার্থীর মূল কাজ। এই জন্য শেষ সময়ে এসে একেবারে সাজেশন, গাইড, এই টাইপের বিষয়গুলোর পেছনে পড়বার আগে একটা ওয়াইড প্রিপারেশন নেন, আগে থেকেই নিজেকে রিটেনের জন্য গোছান। এই ব্যাপারগুলো 48 ব্যাচের প্রার্থীদের জন্য বললাম। ডিসিশন হবে, আপনি যদি 48 এর প্রার্থী হন, আমরা কিন্তু একেবারে ফেব্রুয়ারিতেই, অর্থাৎ আজ আর হাতে 2-3 দিন সময় আছে, নিউ ইয়ার অ্যাডমিশন ফার্স্ট উপলক্ষে আমাদের যারা অ্যাডমিশন হয়েছে এদেরকে নিয়ে আমরা ফেব্রুয়ারিতেই আমাদের ক্লাসগুলো স্টার্ট করতে যাচ্ছি। অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা আছেন, যারা 48 পাবে না এমন সকল প্রার্থী নিয়ে বিসিএস বেসিক কোর্সকে নিয়ে ক্লাস শুরু হবে। পাশাপাশি যারা 48 এর অ্যাকচুয়াল প্রার্থী এদেরকে নিয়ে আমরা 48 ব্যাচের কাজ কিন্তু শুরু করে দিব। এবং 48 বেসিক কোর্সে যেমন আমাদের একেবারে মনে করেন আমরা কিন্তু সময় ভিত্তিক কাজগুলা করাই। ধরুন একটা ইয়ারে 52 উইকস, তাকে 52 সপ্তাহে 1 বছর, প্রতিটা সপ্তাহের জন্য কিন্তু কাজগুলো অ্যাসাইন করা থাকবে।
এক সপ্তাহে যদি কোনো কাজ মিস করেন, ওই কাজ কিন্তু আর কভার করার সময় পাবেন না, কারণ একেবারে শিডিউলটা টাইট। তাহলে পরে মনে করেন 2 বছরে 104 সপ্তাহ ধরুন, 104 সপ্তাহ কোনো মানুষের পক্ষে একটানা কাজ করা সম্ভব না। আপনার ফ্যামিলিয়াল অ্যাফেয়ার্স চলে আসবে, একাডেমিক এক্সামস চলে আসবে, আপনার শারীরিক অসুস্থতা চলে আসবে, আমাদের সোশ্যাল লাইফ, রেগুলার লাইফে ফেস্টিভ্যাল, কতগুলো অফ ডেজ থাকবে, অনেকগুলো বিষয় মিলিয়ে যদি 2টা বছর টোটাল ধরেন, তাও আপনি কিন্তু টোটাল উইকস হিসাবে কাজে লাগানোর মতো আপনি 80 থেকে 85 সপ্তাহের বেশি সময় পাবেন না। তাহলে পরে প্রথম বছরে 50 উইকসকে যদি 52 উইকস থেকে 50 উইকসও ধরেন, দ্বিতীয় বছরে কিন্তু আপনি ওভাবে 52 উইকস ধরা যাবে না, 30 উইকসে আসছে। ইভেন ওখানে আপনি 30 উইকসকে কাজে লাগানো যাবে না, কারণ যেটা ফাইনাল ইয়ার, যেটা লাস্ট ইয়ার, ওখানে কিন্তু প্রিলি ভিত্তিক কাজের উপরে অনেক ফোকাস করতে হয়, কারণ প্রিলিটা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং। এই জন্য প্রথম দিকের সময়গুলোকে বেশি কাজে লাগাতে হয়। আবার প্রথম দিকের সময়গুলোতে প্রথম 1-2 মাস কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং যে কোনো একজন প্রার্থীর ক্ষেত্রে। এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলোর প্রিপারেশনের ক্ষেত্রে স্টুডেন্টদের যে সমস্ত হার্ডশিপগুলো, চ্যালেঞ্জেসগুলো আমরা দেখি, এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্টুডেন্টটা কিন্তু ঝরে যায়। এখানে যে কাজগুলোর জন্য সে আসছে, এই কাজগুলোর শুরুতেই তার যে যেভাবে স্টার্ট করার কথা ছিল, ওভাবে স্টার্ট না করে যাচ্ছে তাই যেখান থেকে সেখান থেকে এখান থেকে ওখান থেকে ধার করা জগা খিচুড়ি মার্কা একটা পরিকল্পনা নিয়ে, অথবা নিজে বেশি বুঝে কোনো একটা পরিকল্পনা নেওয়ার কারণে অনেক ফ্রেশ, অনেক 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 মেধাবী, ট্যালেন্টেড, ক্রিয়েটিভ প্রার্থী কিন্তু এই জার্নি থেকে ঝরে যায়। এখন যারা বিসিএস দিবেন না, সময় দিতে পারবেন না, ক্যারিয়ারকে অন্যদিকে নিয়ে যাবেন, তার জন্য কথাগুলো না। এখন আমরা তো বলছি না আপনি বাংলাদেশের সকল স্টুডেন্ট সবাই বিসিএস পরীক্ষা দেন, সবাই সরকারি চাকরির জন্য আসেন। আপনি উদ্যোক্তা হন, আপনি প্রাইভেট প্রাইভেট সেক্টরের দিকে যান, আপনার মধ্যে কোনো একটা স্কিল আছে, স্কিল নিয়ে আপনি প্রফেশন গড়ে তোলেন, আপনি বিজনেস এস্টাবলিশ করেন, এসব কাজ করেন। কিন্তু যারা করতে আসবে তাদের জন্য পরামর্শগুলো। এখন কথা হলো, তাহলে পরে চ্যালেঞ্জের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে, চ্যালেঞ্জগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এখানে প্রতিযোগিতায় টিকে থাকা। অনেক বেশি না পড়েন, কিন্তু আপনি যদি কনসিস্টেন্সি রাখতে পারেন, দেন ইউ আর সাপোজ টু হ্যাভ ইয়ার সাকসেস ইনশাআল্লাহ। এই যে ব্যাপার, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এখন আমাদের যে প্রিলি কোর্সের যে একটা ফিচার, এখন সোশ্যাল মিডিয়ার কারণে, বিভিন্ন কারণে, বিভিন্ন প্ল্যাটফর্মে একটা কোর্সে আসলে কি ফিচার আছে, এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে ম্যাটার করে না। এখানে হচ্ছে কোয়ালিটিটা ম্যাটার করে, কোয়ান্টিটি দিয়ে কিচ্ছু আসা যায় না। এখানে বিসিএস হেল্পলাইন আমাদের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ইউনিকনেস হচ্ছে এখানে যারা পড়ায়, যেখানে যারা ক্লাস নিচ্ছে, সকলে বিসিএস ক্যাডার কর্মকর্তা। আপনি যে পথে যেতে চাচ্ছেন, যে জায়গায় সাকসেস চাচ্ছেন, ওই জায়গায় সাকসেসফুল মানুষগুলো এখানে রেগুলার সাজেশনগুলো দিচ্ছেন, পরামর্শগুলো দিচ্ছেন, মোটিভেশন দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, গাইডলাইন দিচ্ছেন। এটা হচ্ছে ইউনিকনেস। তো নিউ ইয়ার ফেস্টিভ, আমাদের এডমিশন ফেস্ট উপলক্ষে আমাদের যে কোর্সগুলো নিয়ে বলছিলাম, তাহলে যারা 48, তাহলে এখানে 48-এর যারা প্রার্থী, তাদেরকে আমি পরামর্শ দিব, তাদেরকে আমি পরামর্শ দিব জয়েন আর্লি, দ্রুত জয়েন করেন। কারণ হচ্ছে আপনার পরীক্ষাটা প্রিলি নয়, আপনার পরীক্ষাটা হচ্ছে কি রিটেন। আর আমাদের যে 48 কোর্স, এই কোর্সটা আমরা ওভাবে ডিজাইন করেছি, একজন প্রিলি ব্যাচের স্টুডেন্টকে শুরুতেই অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো গ্রুপ ভিত্তিক কাজ করানোর মাধ্যমে শুরুতেই রিটেন সিলেবাসের দিকে টোটাল একটা ইন্ট্রোডাকশন তাকে কিন্তু আমরা দিয়ে দিব। এই আমাদের যে 2025 সাল, এই 25 সালটা কিন্তু দ্য গোল্ডেন ইয়ার। একেবারে এই বছরে আমাদের হিউজ সংখ্যক শিক্ষক নিবে, এমনটা আমরা শুনতে পাচ্ছি। অ্যাডমিশন ফেস্ট উপলক্ষে এখানে যে বিষয়গুলো থাকবে, এখানে রেগুলার ক্লাসের সংখ্যা, এগুলো আপনি ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছেন। এখানে বলে ভিডিওর পরিধি লম্বা করব না। এই প্রাইমারির জন্য আমরা আমাদের এই কোর্সের সাথে আমরা একটা ডাইজেস্ট দিচ্ছি, ডাইজেস্ট একটা বই, বড় একটা বই আমরা এই কোর্সের স্টুডেন্টদেরকে দিচ্ছি। এখানে অনলাইনে অফলাইনে উভয় ভার্সনের শিক্ষার্থীদের জন্য আমরা কিন্তু এই ডাইজেস্ট বইটা অফার করছি, এবং সাথে সাথে এই বইয়ের সাথে সাথে এখানে যে জিনিসটা পাবেন, এখানে প্রত্যেকের জন্য এই বইয়ের মধ্যে একটা অ্যাপের ফুল অ্যাক্সেস থাকবে। রেগুলার একটা কোর্স করানোর ক্ষেত্রে রেগুলার লাইভ ক্লাস বা ফিজিক্যাল ক্লাসগুলোর পাশাপাশি উইকলি এক্সামগুলো থাকে। উইকলি এক্সামগুলো সবচেয়ে বেশি প্রিপারেশনটাকে গুছিয়ে দেয়। ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো লেকচার শিট ভিত্তিক, টপিক ভিত্তিক,
বিষয় প্রবলেমগুলোকে সলিউশন করার যে ক্লাস, এটা সব জায়গায় হচ্ছে। এখানে ফোকাস করি আমরা উইকলি এক্সামগুলো, একটা উইক বা উইকলি কতগুলো অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক থাকে, এটার উপরে আপনি উইকলি একটা এক্সাম দিবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। রেগুলার এক্সাম, লেকচার শিট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সবকিছুর বাইরে এসে এই যে অ্যাপ, এই অ্যাপের মধ্যে ধরুন কোন একটা চ্যাপ্টার, ধরুন আপনি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আজকে পড়লেন, আমাদের ডাইজেস্ট বই থেকে বা আমাদের শিট থেকে ক্লাস করলেন। এরপরে আবার আপনার যে পড়া, এই পড়া থেকে আপনি নিজেকে জাজ করবার জন্য আপনি যেখানে সেখানে বসে, মোবাইলে বসে এই অ্যাপের মাধ্যমে এই এই চ্যাপ্টারটা থেকে আপনি 10টি প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে পারেন, 15টি প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে পারেন, 20টি প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে পারেন। ইজি লেভেল শেষ করলেন, মিডিয়াম লেভেল শেষ করলেন, তারপরে টাফ লেভেলে আসবেন। এরপর আপনি র্যান্ডমলি মডেল টেস্ট দিতে পারবেন এবং আপনি রেগুলার পরীক্ষা দেওয়ার সময়ে আপনার উইকলি প্রোগ্রেস রিপোর্ট কিন্তু ওখানে পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এই চমৎকার এই বিষয় আমাদের এই এখন প্রাইমারি কোর্সের এই বই সহ, বই, অ্যাপ, এই সব কিছু সুবিধা সহ অনলাইনে এর জন্য কোর্স ফি আমরা রাখছি নিউ ইয়ার মিশন ফেস্ট উপলক্ষে অনলি 2500 টাকা। আর এই বই সহ অফলাইনে কোর্স ফি হচ্ছে আমাদের 5500 টাকা। এ হচ্ছে প্রাইমারির জন্য আমরা একটা পেয়ে যাব বই প্লাস অ্যাপ, এবং এখানে যে জিনিসটা বলার মতো ওটা হচ্ছে আনলিমিটেড এক্সাম। তাহলে এখানে আমাদের যে রেগুলার, এখানে দেখেন টোটাল 70+ ক্লাসেস, লেকচার শিট থাকবে প্রায় 81 বা 80+, রেগুলার টেস্ট, সাজেশন, এই বিষয়গুলোর বাইরে লাইভ ক্লাস পরীক্ষার বাইরে আমরা কিন্তু বই এবং অ্যাপের এই অ্যাক্সেসটা, এটা হচ্ছে নিউ ইয়ার ফেস্ট উপলক্ষে আপনার জন্য স্পেশাল গিফট। এবং কোর্স ফি প্রাইমারির মতোই, নিবন্ধনের জন্য একটা আলাদা সুযোগ, এটা হচ্ছে অলমোস্ট সেম ফি, হয়তো 100 টাকা এদিক ওদিক। আর অফলাইনে এটার ফি একটু বেশি, এটা 6500 টাকা ইনক্লুডিং বুক